নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ শুনবেন শ্রীমতী পূর্ণশশী দেবীর লেখা গল্প যৌবনের মূল্য। শীতের শেষ, আসন্ন দুপুরের ঝলমলে সোনালি রোদ জানকীদের খোলার ছাদ ছাপিয়ে আঙিনায় ঝরে পড়েছে। আজ দেরি করে চড়ালেও জানকীর রান্না শেষ হয়ে গেল। কী বা রান্না? খানকতক ছোলা ও গম মেশানো জাঁতায় ভাঙা আটার মোটা মোটা রুটি আর একটুখানি সর্ষে শাকের ভুজিয়া বা ছেঁচকি। তাতে আর কতই বা সময় লাগে। রন্ধন শেষে রন্ধনকারিণী তার খাস চৌকার জন্য ব্যবহৃত ছেঁড়া আধময়লা ফুল পেড়ে শাড়িখানা একটু গুছিয়ে পরে দুয়ারে এসে দাঁড়ালো। সম্ভবত উঠানে পড়া রোদের সঙ্গে বেলার পরিমাপ করতে। 12টা বাজে কি বেজে গেছে। সুখরাম কখন ফিরবে কি জানি। সে কোন সকালে বেরিয়ে গেছে এক টুকরা রুটি নুন আর লঙ্কা দিয়ে খেয়ে। একটা উদ্বেলিত দীর্ঘশ্বাস ফেলে নিয়ে সে চৌকায় ফিরে এলো। তারপর শিলখানা পেতে আমশি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বাটতে বসল। আজিকার অকিঞ্চিৎকর আহার্য উপভোগ্য করে তুলবে এই আশায়। গরিব হলেও সংসারে তাদের এমন অসচ্ছলতা আগে ছিল না। একদিন নিজেদের ক্ষেতের গম স্বহস্তে ভেঙে সেই তাজা আটার গরম গরম রুটি, ক্ষেত্রোৎপন্ন ডাল, শাকসবজি এবং ঘরের গরুর খাঁটি দুধ ঘি সহযোগে জানকী স্বামীকে তৃপ্তিপূর্বক খাইয়েছে। তাছাড়া উদ্বৃত্ত সঞ্চয় থেকে 2-4খানা চাঁদির গহনাও সে গড়িয়েছিল। কিন্তু এখন 2 বৎসর পরপর অজন্মা হওয়ায় সমস্তই নিঃশেষিত। চাষির প্রধান সম্বল বলদজোড়া ও গাইটি বাছুরটি, তাও গোমরকের করাল গ্রাসে গেছে। উপরন্তু দেনা। এখন দিন চলা ভার, এমন অবস্থা। পোড়া দেহাতে অন্য রোজগার নেই। গ্রাম ছেড়ে শহরে গেলে তারা স্বামী স্ত্রী চাকরি বাকরি করে অপেক্ষাকৃত স্বচ্ছন্দে দিন গুজরান করতে পারে, কিন্তু মহাজন ছাড়বে কেন? দেনাটা দিয়ে ফেলতে পারলে, কিন্তু তা কেমন করে হয়? এ ঋণ সে শোধ করবে কি দিয়ে? কি তার আছে? হাতে গালার চুড়ি, পায়ে কাঁসার মল, গলায় পুঁতির মালা, এই তো সম্বল। এছাড়া গরিবের ঘরে এমন কি আছে যাতে? জানকী হাতের কাজ স্থগিত রেখে উন্মনা উদাস দৃষ্টিতে একবার সেই চিকনা মাটিতে লেপা কুঁড়ে ঘরখানার চারিদিকে তাকিয়ে দেখলে। তার একপাশে একখানা দড়ির খাটিয়ার বিছানা বা কাঁথা ধোকরা, একটা পায়া ভাঙা কাঠের চৌকির ওপর কতকগুলো মাটির হাঁড়িকুড়ি আর এই রান্না করবার কাঁসা পেতলের বাসন কখানি। আর যে কিছুই নেই। জানকীর উন্নত বক্ষ কম্পিত করে সহসা ঝরে পড়ল একটা উতল দীর্ঘশ্বাস। কিন্তু সেই ব্যথা বিধুর ভাব তার স্থায়ী হলো না। 23 বছরের পূর্ণ জাগ্রত যৌবন তরুণী জানকীকে মুহূর্তে সজাগ করে তুললে। শিথিল মুষ্টিতে নোড়াটা চেপে ধরে সে পুনরায় তার অসমাপ্ত কাজ শেষ করতে লেগে গেল এবং গোলগাল সুঠাম বাহু দুখানির প্রতি সঞ্চালনে লাবণ্যের হিল্লোল তুলে তরুণ চিত্তে অতর্কিতে এসে পড়া গ্লানিটুকু নিঃশেষে ঝেড়ে ফেলবার জন্যই হয়তো মিষ্টি মিহি সুরে কাঁপা গলায় গান করতে লাগল। মোরে ইয়ে যবনা সৈয়া কে খেলোনা, রুপইয়া যাছে লে লো, যবনা नहीं दूंगी। ঘরের বাতাস চঞ্চল হয়ে উঠল। কর্মনিরতা জানকীর লীলায়িত দেহখানির তটে তটে পরিপূর্ণ যৌবন সায়রের ছলছল ঢেউ উচ্ছল হয়ে উঠেছিল। সেই যৌবনের মাদকতা, তারুণ্যের মায়া আর গানের সুরের মোহ
দরিদ্র শ্রমিকের দীর্ণ কুটিরের সকল দৈন্য, সকল হীনতা মুছে দিয়ে যেন নিমেষে রাজপুরীর শ্রী সম্পদে ভরিয়ে তুললে। ভাউজি, কে ডাকে? জানকীর গান থেমে গেল। সে একটু চকিত হয়ে দুয়ার পানে চেয়ে বললে, কে রে বিরজু, ভেতরে আয় না। অভ্যর্থিত ব্যক্তি বিরজু বা ব্রিজভূষণ ঘরে এসে দেয়ালে ঠেস দিয়ে রাখা পিঁড়িখানা পেতে জাঁকিয়ে বসল। বললে, সুখরাম ভাইয়া কোথায়? খেতে? খেতে আর কি করতে যাবে, ধুলো খেতে। কথাটা হাসতে হাসতে বললেও তার কাজল আঁকা চপল আঁখি দুটিতে একটা চাপা ব্যথার আভাস জেগে উঠল। ক্ষিপ্র হস্তে পাথর বাটিতে চাটনিটুকু তুলে ফেলে ঘটির জলে হাত ধুতে ধুতে সে আবার আপন মনে গুনগুন করতে লাগল। আরে মোরে ইয়ে যবনা সৈয়া কে খেলো না। কিন্তু তোর যবনার যে ভাগিদার জুটেছে ভৌজি, এখন শুধু সৈয়ার খেলৌনা করে রাখলে তো চলবে না। বিরজু গ্রাম সুবাদে জানকীর দেওর হয়, ঠাট্টার সম্পর্ক। তাই তার এ পরিহাসোক্তির উত্তরে বিরজুর প্রতি একটা তীব্র চটুল কটাক্ষ হেনে সে মুচকে হেসে বললে, তাই নাকি? কিন্তু কার রে, আমার না তোর বাহিনীর? ছোট জাতের মেয়ে শ্লীলতার ধার ধারে না। দিল লাগি নাই ভৌজি, সত্যি বলছি। সে লোকটা দুটো জিনিস চায়, হয় রূপাইয়া নয় তোর যৌবন। টানটা তার শেষের দিকেই বেশি, সেই জন্যই তো। বিরজু কথার মধ্যে হঠাৎ থেমে গিয়ে জানকীর পানে চেয়ে রইল। জানকী তখন চৌকার গণ্ডি থেকে বেরিয়ে এসে আঁচলে হাত মুছছিল। তার লাবণ্যে ঢলঢল শ্যামল মুখখানিতে, কৌতুকে চঞ্চল সরস চোখ দুটিতে কি মধুর ভাব! স্বাস্থ্যপুষ্ট যৌবন পুষ্পিত তনুকান্তি তার জীর্ণ মলিন বাসে সবটুকু ঢাকা পড়েনি। সতৃষ্ণ লুব্ধ দৃষ্টিতে সেদিকে খানিক চেয়ে থেকে বিরজু একটা ক্ষুদ্র ক্ষুব্ধ নিঃশ্বাস ফেলে বললে, লোভ পড়েছে তার অনেক দিন, কিন্তু। কার কথা বলছিস ভাইয়া? কে আবার? মহাজনের সুদ, চন্দু। জানকীর ঠোঁটের হাসি মিলিয়ে গেল। রাগের মাথায় সে একটা অকথ্য গালি দিয়ে উঠল। বিরজু থতমত খেয়ে আমতামতা করে বললে, তা আমাকে গালি দিচ্ছিস কেন ভৌজি? আমার কি দোষ? সে আমাকে বলতে বললে, তাই আমি তো তাকে। তার মুখে ঝাড়ু মারতে পারলি না তুই? কথাটা বেপরোয়াভাবে ঝাঁঝরির সহিত বললেও জানকীর মুখে চোখে উদ্বেগের ছায়া পড়ল। বিরজুর সামনে মাটিতে বসে পড়ে শুষ্ক কণ্ঠে সে বললে, মহাজনের পুতের জ্বালায় কুয়োয় জল আনতে যাওয়াও ছেড়ে দিয়েছি। আচ্ছা, এত তম্বি দেখায় সে কিসের জোরে? টাকা ধার দিয়েছিল তার বাপ, সে তো নয়। তা তো ঠিক, কিন্তু এখন সেই মালিক কিনা। চন্দু সেদিন স্পষ্টই বললে, সুখরামের বউ যদি আমার কথায় রাজি হয় তাহলে এ টাকা তো ছেড়ে দেবই। তাছাড়া ওরা যাতে আগের মতো চাষবাস করে খেতে পারে। জানকীর টানা টানা কালো ভুরু দুটি কুঞ্চিত হয়ে উঠল। সে ছোট জাতের মেয়ে হলেও মহাজন পুত্রের সেই ঘৃণিত প্রস্তাব শুনে তার নারীত্বের গর্বে একটা সত্যিকার আঘাত লেগেছিল। স্বামীকে সে ভালোবাসে যথার্থই। সেই স্বামীর কত প্রিয়, কত সাধের গর্বের সামগ্রী তার এ নিটোল যৌবন। এই দরিদ্র সংসারে দুঃখ দৈন্য অভাবের শত তাড়না সহে
দিবসব্যাপী কঠোর পরিশ্রমের পর রাত্রে যখন ছিন্ন কন্থায় স্বামীর বলিষ্ঠ বাহু সিথানে শয়ন করে শ্রমিক বধূ জানকী রাজ্যলাভের স্বপ্ন দেখে, তখন সে প্রাণময়ী নয়, শুধু যৌবনময়ী হয়ে তার নিঃস্ব শ্রান্ত দৈত্যকে এ মাটির পৃথিবীর অনেক ঊর্ধ্বে স্বর্গের কাছাকাছি পৌঁছে দেয়। সেই যৌবন তার এক লম্পটের লালসা নিবৃত্তির? না না, জানকী তা পারবে না। কিন্তু দেনার কি হবে? কম তো নয়, সুদে আসলে প্রায় 150 টাকা। এত টাকা সে পরিশোধ করে কি দিয়ে? যদি অন্য কোথাও ধার পাওয়া যায়। শুক্রাম আজ সেই চেষ্টাতেই বেরিয়েছে। কিন্তু খালি হাতে শুধু তাদের অনিশ্চিত রোজগারের ওপর নির্ভর করে কে দেবে এত টাকা? জানকীর মুখে কতক্ষণ কথা ফুটল না। তার মৌন ক্লিষ্ট মুখের পানে আড়ে আড়ে তাকিয়ে বিজ্জু বললে, শালা কি বলছিল জানো? মাসখানেক আরও দেখবে, তারপর কি করবে শুনি? কি নেবে আমাদের? আছেই বা কি? এই তো মাটির ঢিবি, ভাঙা কুঁড়ে টুকুন, তাও আবার বন্ধক। তা সে জানে, নইলে কি ছেড়ে দিত এতদিন? কিন্তু ওই বললুম তো, তার লোভটা তোর। বিজ্জু চাপা গলায় ফিসফিস করে যে কথা বলে ক্ষণপূর্বে তার ভৌজির কাছে গাল খেয়েছিল তারই পুনরাবৃত্তি করলে। অর্থাৎ বিলাসী মহাজন পুত্রের এই পর্ণকুটিরের চেয়ে তরুণী কুটিরবাসিনীর প্রতি নজর বেশি। জানকীর শ্যামল মুখখানি সূর্যাস্তে শেষ আভা লাগা সান্ধ্য মেঘের মতো রঙিন হয়ে উঠল। কিন্তু সে এবার আর সেই হীন প্রস্তাবকারীর দগ্ধাননে পূর্বেকার মতো সম্মার্জনীর ব্যবস্থা করতে পারল না। কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে ভ্রুভঙ্গি করে বললে, হতভাগার আস্পর্ধা কম নয় তো। আচ্ছা, 1 মাস পরে সে কি করবে বললে? তার যা খুশি তাই। সত্যি আমার বড় ভয় করছে ভৌজি। যে রকম আক্রোশ তার, শেষে হয়তো ভাইয়াকে ধরে জেলে আটক। জানকী চমকে উঠল। জেলে? যেমন সেদিন ছেদি কুমোরের ছেলেটাকে। কিন্তু সে যে চুরি করেছিল, তার স্বামী তো চোর নয়, অক্ষম। অক্ষমতা কি এতই কসুর যার জন্য জেলে দিতে পারে? ওহ, তাই যদি হয় তাহলে। মধ্যাহ্নের প্রখর দীপ্তি জানকীর চোখে কালো হয়ে গেল। তার উদ্বেগ কাতর মলিন মুখপানে খানিক নীরবে তাকিয়ে থেকে বিজ্জু বললে, আচ্ছা, কথাটা ভেবে দেখো তাহলে। আমি যাই এখন, ওবেলা আবার আসব। হ্যাঁ, দেখো, খবরদার শুক্রাম ভাইয়াকে তুমি কিছু বলো না, বেচারা ঘাবড়ে যাবে। জানকী হ্যাঁ না কিছুই বলতে পারল না। সে গালে হাত দিয়ে বসে গুম হয়ে ভাবতে লাগল। একমাত্র আশা লালাদের হাতে পায়ে ধরে শুক্রাম যদি কিছু সুবিধা করতে পারে। কিন্তু শুক্রাম 1/2 ঘণ্টা বাদে ফিরে এলো, মুখ শুকিয়ে। লালাজিও জবাব দিয়ে দিলেন, এত টাকা শুধু মুখের কথায় বিশ্বাস করে কে দেবে? জানকীর শেষ আশাতেও ছাই পড়ল। আহারের পর খাটিয়া পেতে ছিলাম ফুঁকতে ফুঁকতে শুক্রাম বললে, তুই একা থাকতে পারবি জানকী? তাহলে আমি বেরিয়ে পড়ি। জানকীর বুকের ভেতরে জোরে ধক করে উঠল। সে ত্রস্তে জিজ্ঞাসা করলে, কোথায়? শহরে। এদেশে তো রোজগারপাতি কিছুই নেই, শহরে গেলে বরং। সে তো আমি কবে থেকেই বলছি, কিন্তু একলা কেন? আমি সঙ্গে থাকলে তোর হাত পা বেঁধে রাখবো নাকি? কথাটা বলতে জানকীর ঠোঁট দুখানি কাঁপছিল।
চোখে বুঝি জলও এসেছিল। সুখরাম ছিলাম রেখে অভিমানিনী পত্নীকে কাছে টেনে নিয়ে আদর মাখা মিষ্টি সুরে বললে, বুঝতে পারছিস নি, দুজনে গেলে তো ভালোই হয়, কিন্তু মহাজন ছাড়বে কেন? সে কি বলে জানিস? টাকা না পেলে আমাকে জেলে দেবে। জানকী শিউরে উঠল। না না, তাই কি করতে পারে? কেন পারে না? টাকা দেবার ক্ষমতা নেই, তখন আমাকে নিয়েও যা খুশি করতে পারে। তাই তো বলছি, তুই যদি এখানে থাকতে পারিস তাহলে আমি মেহনত মজুরি করে বছর 2 বছরে। একটা তপ্ত নিঃশ্বাস সুখরামের বুকের ওপর ঝরে পড়ল। বছর 2 বছর? উহ! ভীতিব্যাকুল বাহু পাশে স্বামীর কণ্ঠ বেষ্টন করে জানকী ত্রস্তে বললে, চল আমরা দুজনেই রাতারাতি পালিয়ে যাই চুপি চুপি, কোনো দূর দেশে, যেখানে কেউ পাত্তা পাবে না। বাউরি, দূর দেশে যাব কি করে? হেঁটে? কথাটা মিথ্যে নয়, যাবার রেস তো কই। ঘরে এমন কিছু নেই যা বিক্রি করে তাদের দূর দেশ যাত্রার পাথেয়। না, সে হতেই পারে না, অসম্ভব। কিন্তু স্বামীকে ছেড়ে সে থাকে কি করে? 13 বছর বয়সে জানকী গৌণ হয়ে এসেছে, সেই স্তক তাদের ছাড়াছাড়ি একদিনের তরেও হয়নি। এখন সে যে কেমন করে একলাটি। উদ্গত চোখের জল কষ্টে চেপে জানকী রুদ্ধ নিঃশ্বাসে বললে, আমি যদি এ দেনাটা শোধ করে। তুই শোধ করবি? তোর আছে কি যে তাই দিয়ে? হ্যাঁ রে, গায়ে একরতি চাঁদিও তো নেই আর। জানকীর এবার আর মুখ ফুটল না, তার বুক ভেঙে কান্না আসছিল। হায়, স্বামীকে কোন মুখ নিয়ে বলে, কোন প্রাণে জানায় কি দিয়ে সে ঋণ পরিশোধ করবে? জানকী, ব্যথিতা জানকীর অশ্রু ভেজা কাতর মুখখানি সোহাগ ভরে চুম্বন করে সুখরাম সান্ত্বনা স্নিগ্ধ কণ্ঠে বললে, পাগলামি করিস নে জানকী, আমাকে ছেড়ে দে। আমি যা করে হোক মহাজনের দেনাটা দিয়ে ফেলতে পারলেই তোকেও নিয়ে যাব। কিন্তু এখানে আমি একলাটি কেমন করে? একলাটি কেন? বিজ্জুরা রয়েছে, চন্দুদেরও বলে যাব, ভয় কি? জানকীর মনের উদ্বেগ আশঙ্কা স্বামীর আশ্বাস বাক্যে শান্ত হয় না, বরং বৃদ্ধি হয়। স্বামীর কাছছাড়া হয়ে সে কেমন করে থাকবে, এই ব্যাকুল প্রশ্নটাই সজাগ হয়ে তার শঙ্কাকাতর চিত্তে ক্রমাগত ঘুরপাক খেতে লাগল। তা কি পারা যায়? জানকীকে একা অসহায় পেয়ে মহাজনপুত্র যদি কেন, নিশ্চয় সেই সুযোগ পাবে বলেই না জানকীর স্বামীকে জেলে পাঠাবার জন্য তার এত আগ্রহ। কথাটা মনে আসতেই জানকীর বুকখানা কেঁপে ওঠে। না গো না, সে হবে না। তার চেয়ে যদি পথে পথে ভিক্ষে করতে হয় স্বামীর হাত ধরে। কিন্তু দেনা? জানকী ভাবে, গালে হাত দিয়ে বসে শুধুই ভাবে, ভেবে কুল কিনারা পায় না। কিন্তু সন্ধ্যার আবছায়া আধারে জানকী তার শূন্য কুটিরে একলাটি ক্রমাগত ঘরবার করছে। সুখরাম গেছে শুকুলদের বাড়ি, জানকী তাকে ঠেলে পাঠিয়েছে। শুকুল গাঁয়ের মধ্যে একজন মাতব্বর লোক, তাদের এই বিপত্তিতে যদি কোনো সুরাহা করতে পারে, ঠিক এই প্রত্যাশায় নয়, তবে বাহানায় বটে। জানকীর বুক দুরুদুরু করছিল। বিরজু বলে গেছে সন্ধ্যের আগেই আসবে, এলো না কেন? বিরজুর এই অনুপস্থিতিতে প্রতীক্ষমানার প্রাণে উৎকণ্ঠা ও স্বস্তি
এই দুই বিরুদ্ধ ভাবের কোনটি প্রবল হয়ে উঠছিল তা ঠিক বোঝা যায় না। তার মুখে শঙ্কার ছায়া সুস্পষ্ট, চাহনি চকিত। এখনও এলো না, তবে কি সে? জানকী অস্থির। কোথাও এতটুকু শব্দ হলেই সে চঞ্চল চরণে কম্পিত বক্ষে ছুটে যায়, আঙিনার সীমা ছাড়িয়ে বাইরে গিয়ে দাঁড়ায় কান পেতে। কারুর সারা শব্দ পায় না। তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, যাকগে, না এলেই তো ভালো, বরাতে যা আছে তাই হবে। এবার সত্যই শোনা গেল খুসখুস করে কার সতর্ক পদক্ষেপের শব্দ। জানকী চমকে উঠল। কে, বিরজু? কি খবর রে? খবর ভালো। বিরজু জানকীর হাত ধরে ঘরে নিয়ে গেল। তারপর এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বললে, ভয়ে আর তর সয় না, জানিস? বলে, বোকা, তাকে সঙ্গে করেই আনলি না কেন? তাহলে আর। জানকীরও আর তর সইছিল না। বিরজু কথাটা শেষ না করতেই সে তার সামনে হাত পেতে বললে, কই দেখি। কি? বিরজু বিস্মিত হয়ে জানকীর মুখপানে চাইল। সেই চিটখানা, যাতে তোর ভাইয়ার অঙ্গুষ্ঠার ছাপ। ওহ, তাই বুঝি তুই? কিন্তু তা কেমন করে হয় ভৌজি? সে কি এত বড় উল্লুক যে জিনিস পরখ না করে দাম দিয়ে দেবে? এ যে আবদার দেখছি। জানকীর আগ্রহদীপ্ত মুখ কান্তি পলকে ম্লান হয়ে গেল। তবু জোর করে একটু মুচকে হেসে ঠোঁট ফুলিয়ে মিষ্ট অভিমানের সুরে সে বললে, বারে, তবে আর কি, এই বুঝি পুরুষের ভালোবাসা? ভালোবাসার কুসুর নেই ভৌজি, সে কেবল বলছে, জানকী একবারটি 5 মিনিটের জন্যেও এসে দুটো কথা বলে চিটখানা নিজের হাতে নিয়ে যাক। তারপর যখন খুশি তার দিনে রেতে যখনই মৌকা পাবে। সত্যি, ও লোকটা তোকে কী চোখে যে দেখেছে! বলে, শুকরামে দেনা তো চুকে গেলই, এবার ওরা যাতে খেতে পড়তে কষ্ট না পায় সেই ব্যবস্থা। জানকী নীরব স্তব্ধ। তার সেই মৌন গম্ভীর ভাবে অসহিষ্ণু হয়ে বিরজু বললে, ভাবছিস কি? এমন মৌকা হাতছাড়া করিস নি ভৌজি, আখেরে পস্তাতে হবে তাহলে। বেচারা শুকরাম এক তো ভেবে ভেবে আধখানা হয়ে গেছে, তার ওপর আবার ধরপাকড় হলে তাকে কি আর। জানকী অন্তরে অন্তরে শিউরে উঠে শশব্যস্তে বলে উঠল, না না, আমি যাচ্ছি, চল। কিন্তু দেরি করতে পারবো না, তোর ভাইয়া ফেরবার আগেই। ওহ, বলছি তো, 5 মিনিট শুধু একবার সামনাসামনি, নইলে তার বিশ্বাস হবে কেন? শুকরামের ফিরতে একটু রাত হয়ে গেল। অনর্থক যাওয়া, সংসারে কে কার ঝামেলায় পড়তে যায়। জানকীর যেমন বুদ্ধি, জানে কোনো উমেদ নেই, তবু জবরদস্ত। স্ত্রীকে খুব একচোট বকুনি দেবে বলে দৌড় ঠেলে ঘরে ঢুকেই সে দেখতে পেলে প্রদীপের সামনে খাটিয়ার ওপর রানীর মতো বসে জানকী পা দোলাচ্ছে, তার ঠোঁটের কোণে চাপা হাসি। ঘরের জিনিসপত্র সব এলোমেলোভাবে ছড়ানো, কিন্তু ঘরণীর সাজের ত্রুটি নেই। পরনে তার পাল পার্বণে পরবার জন্য যত্নে তুলে রাখা সুরমাই রঙের ঘাগরা, ধানি রঙের ওড়না, ঝুঠো জড়ি লাগানো লাল টুকটুকে আঙিয়ায় উন্নত বক্ষ অর্ধ আবরিত, তার ওপর সোনালি পুঁতির মালা দুলছে। সিঁথি ভরা সিঁদুর, কপালে রঙিন টিকলি, চোখে কাজল পর্যন্ত বাদ যায়নি। সিঙ্গার করবার এই সময় বটে।
ঘরে অন্ন নেই, স্বামী দেনার দায়ে জেলে। কিন্তু কি সুন্দর আজ মানিয়েছে জানকীকে, চমৎকার। তরুণী পত্নীর সেই মোহিনী মূর্তি দেখে সুখরাম বকতে ভুলে গেল। শুধু বিস্ময়ের সঙ্গে বললে, আজ কি জানকী, রাত্রির বেলা এত সাজগোজ করে যাবি কোথায়? যেখানে দানা পানি নিয়ে যাবে। জানকী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে স্বামীর হাত দুখানা পরম আগ্রহে ধরে বললে, আর দেরি নয়, চল এই বেলা আমরা পালিয়ে চলি। অন্ধকারে কেউ দেখতে পাবে না, কেউ ধরবে না। এখানে থাকলে আর রক্ষে নেই, চল। কোথায় পালাবো জানকী? এ তো মগের মুলুক নয়, ইংরেজের রাজত্ব, যেখানে যাব পাকড়াও করে। কিসের জন্যে? দেনার দায়ে? কিন্তু দেনা যদি না থাকে? এই দেখ তবে। জানকী ক্ষিপ্র হস্তে তার আঙিয়ার ভেতর থেকে বার করলে এক টুকরা বাদামি রঙের চিলতে কাগজ। এ সেই কাগজ, ঋণ গ্রহণের সময় সুখরাম যাতে। কিন্তু জানকী এ কোথায় পেলে? সুখরাম একেবারে হতভম্ব। কাগজখানা প্রদীপের শিখায় ভস্মসাৎ করে বিস্মিত নির্বাক স্বামীর মুখপানে তাকিয়ে জানকী বললে, হাঁ করে দেখছিস কি? আয়, দুজনে মিলে জিনিসপত্রগুলো বেঁধে ছেদে নি, দেরি করলে হয়তো। সুখরাম সন্দিগ্ধ দৃষ্টিতে পত্নীর মুখপানে তাকিয়ে ব্যগ্রতার সঙ্গে জিজ্ঞাসা করলে, কিন্তু এ কাগজ তুই কোথায় পেলি জানকী? চুরি করে যদি? গেল যা, চুরি করব কেন রে? টাকা পাঠিয়ে আনিয়েছি বীরজুর হাতে। বলিস কি? এতগুলো টাকা তোকে দিলে কে? জানকী বিস্ময় বিমূঢ় স্বামীর বিহ্বল দৃষ্টির সামনে থেকে চোখ দুটো নামিয়ে নিয়ে গদগদভাবে বললে, দেবে আর কে, আমিই রেখেছিলুম। সময় যখন খারাপ ছিল তখন 1 টাকা 2 টাকা করে জমিয়ে লালাদের বউয়ের মতো একটা সোনার বুলাক গড়াবার জন্যে। তার দরকার নেই আর। এরপরে শহরে গিয়ে দুজনে মিলে রোজগার করব যখন। সুখরামের বাক্যস্ফূর্তি হলো না। তার নীরবতার কারণ অনুভব করে জানকীর মুখখানি এতটুকু হয়ে গেল। ব্যথা ম্লান ছলছল চোখে সে বললে, ঘাট হয়েছে, আমাকে মাপ কর। তোকে না জানিয়ে আমি যা করেছি তা শুধু তোরই জন্যে, তাছাড়া আর কোনো মতলবে নয়। স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়ে জানকী কেঁদে ফেললে। ছলনা সে আজ করেছে, একজনকে না, 3টি প্রাণীকে। কিন্তু স্বামীর সঙ্গে এই প্রতারণা, এটাই তার প্রাণের সবচেয়ে বেশি বাজছিল। শীতের অন্ধকার রাত্রি। সোজা পথ ছেড়ে তারা ক্ষেতের ভেতর দিয়ে চলছে। মাথায় একটা মস্ত বড় গাঁঠরি, হাতে লম্বা বাঁশের লাঠি নিয়ে সুখরাম অবাধে চলছিল হনহন করে। কিন্তু জানকী তা পারছিল না। তার ক্ষিপ্র চরণের গতি থেকে থেকে বাধা পাচ্ছিল। চলতে চলতে সে বারবার ফিরে ফিরে চাইছিল তাদের পরিত্যক্ত কুটিরের পানে। 1 দিন নয়, তার জীবনের প্রায় 10টি বছর কেটে গেছে সেই কুটিরে, সুখে দুঃখে, ব্যথায় আনন্দে। তারই মোহময় সহস্র স্মৃতি নৈশ তিমিরের ঘন কালিমায় সোনার রং ফলিয়ে আলোর বাহু মেলে জানকীকে যেন ডাকছে। প্রদীপটি নিবিয়ে আসা হয়নি। ভুলক্রমে নয়, জেনে, পাছে কেউ সন্দেহ করে। স্বল্পায়ু দ্বীপ ক্ষণে ক্ষণে নিভে যাবে। তারপর বীরজু আসবে তাকে নিয়ে যেতে সেইখানে, যেখানে টাকার বিনিময়ে তার যৌবন। ত্রস্তে দৃষ্টি ফিরিয়ে নিয়ে গতি দ্রুত করে জানকী সুখরামকে প্রায় ধাক্কা দিয়ে বলে উঠল, শিগগির শিগগির পা বাড়িয়ে চল না। সুখরাম চমকে দাঁড়িয়ে বললে, তুই যে খালি খালি পেছিয়ে যাচ্ছিস।
না, আর পেছাবো না, চল। চলতে চলতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুকরাম চুপি চুপি বললে, বেরোতে কি পারতুম? ভাগ্যিস তুই টাকাগুলো লুকিয়ে রেখেছিলি জানকি। লুকিয়ে রাখা? হায়! জানকির ইচ্ছা ছিল একবারটি মুখ ফুটে বলে, এ টাকা সঞ্চয় নয়, তার যৌবনের মূল্য। ইচ্ছাটাকে সবলে দমন করে সে শুধু চাপা গলায় বললে, চুপ। দূরে, বহু দূরে কুটিরের ছায়াখানি মিলিয়ে গেছে, আলোটুকুও হারিয়ে গেছে দিশাহারা অন্ধকারে কি জানি কোথায়। নীরবে নিঃশব্দে গ্রামের সীমানা ছাড়িয়ে এসে একটা গভীর নিঃশ্বাস ফেলে ওড়নার রঙিন আঁচলে চোখের জল মুছতে মুছতে জানকি ধরা গলায় মৃদু মৃদু গাইতে লাগল, মোরে ইয়ে জবনা সইয়াকে খেলোনা। এতক্ষণ শুনলেন শ্রীমতী পূর্ণশশী দেবীর লেখা গল্প যৌবনের মূল্য। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।